বয়েজ গত ক্লাসে আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রথম দিকে যে টপিকস গুলো আছে সেগুলো আমরা শেষ করেছি। জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সেই বিভাগ আমরা দেখেছি যে দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। তাপের পরিবর্তন ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া, এবং ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, রিডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে নন রিডক্স বিক্রিয়া। আমরা রিডক্স এবং নন রিডক্স বিক্রিয়ার উদাহরণ সহ গত ক্লাসে শিখেছি, কিন্তু রিডক্স বিক্রিয়ার সামগ্রিক বিষয়গুলো জানতে গেলে আমাদের প্রথমে জারণ সংখ্যা সম্পর্কে জানতে হবে। জারণ সংখ্যা, জারণ সংখ্যা কাকে বলে? জারণ সংখ্যা কাকে বলে বলছে কোন মৌলের একটি পরমাণু বিক্রিয়াকালে বন্ধন গঠনকালে যে কয়টি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে চার্জে পরিণত হয়, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে চার্জে পরিণত হয় ওই চার্জ সংখ্যাকে ওই মৌলের বা ওই পরমাণুর চার্জ সংখ্যা বলে। কোন মৌলের একটি পরমাণু বিক্রিয়াকালে বা বন্ধন গঠনকালে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে চার্জে পরিণত হয় ওই চার্জ সংখ্যাকে ওই পরমাণুর কি জারণ সংখ্যা বলে। ঠিক আছে স্যার, এটা কি যোজনী? যোজনী একটু আলাদা। এখানে যোজনীটা হচ্ছে চার্জ সংখ্যাটা অনেক সময় যোজনী নাও হতে পারে। ঠিক আছে, চার্জ সংখ্যা অনেক সময় যোজনী নাও হতে পারে, যা যোজনী ভিন্ন হতে পারে। এটা হচ্ছে তোমার যে কয়টি তোমার যোজনীর সঙ্গে বলা হতে পারে যে কোনো মৌলের একটি পরমাণু যে কয়টি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে, হ্যাঁ আদান প্রদান বা শেয়ার করে সেই সংখ্যাকেই তোমার জারণ সংখ্যা বলে বা অষ্টক দ্বিতীয় গঠনের জন্য। কিন্তু এখানে যে চার্জে পরিণত হয় ওই চার্জ সংখ্যাকে জারণ সংখ্যা বলে। অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে চার্জে পরিণত হয়। সংজ্ঞাটা আরেকবার বলবেন? দেখো, কোন মৌলের একটি পরমাণু বিক্রিয়াকালে বন্ধন গঠনকালে যে কয়টি ইলেকট্রন মানে যে কয়টি ইলেকট্রন না মানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কোন মৌলের একটি পরমাণু বিক্রিয়াকালে বা বন্ধন গঠনকালে যে কয়টি বন্ধন গঠনকালে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে চার্জে পরিণত হয়, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে চার্জে পরিণত হয় ওই চার্জ সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। তোমাদের বইতে বলতেছে অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোন পরমাণুর এই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা, কোন পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ চার সংখ্যা, মোট কথা ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে তার জারণ সংখ্যা বলে। অর্থাৎ কোন মৌলের যৌগে উপস্থিত কোন একটা মৌল তার যে চার সংখ্যা সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। সুতরাং জারণ সংখ্যার দুইটা বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট। এক, স্টার চিহ্ন দিয়ে লিখে রাখতে পারো, এক, মুক্ত অবস্থায় সমস্ত মৌলের জারণ সংখ্যা শূন্য। ঠিক আছে, মুক্ত অবস্থায় সমস্ত মৌলের জারণ সংখ্যা শূন্য। আর দুই, যৌগে নিরপেক্ষ যৌগে উপস্থিত প্রত্যেকটি মৌলের জারণ সংখ্যা সমষ্টি শূন্য। অর্থাৎ কোন একটি যৌগে উপস্থিত প্রত্যেকটি মৌলের জারণ সংখ্যার সমষ্টি শূন্য। এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আমরা অজানা কোন মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। ঠিক আছে, নিরপেক্ষ যৌগ কিসের? নিরপেক্ষ যৌগ মানে তোমার হচ্ছে যেমন অ্যামোনিয়া HCl, হ্যাঁ পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো কি পাশে চার্জ নেই, মোট কথা যৌগমূলক না। যৌগমূলকের চার্জ থাকে। যৌগমূলক কি তোমরা জানো, একাধিক মৌলের একাধিক পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে। সেই যৌগমূলকের চার্জ থাকে, কিন্তু নিরপেক্ষ যৌগের চার্জ থাকে না। যেমন KMnO4, হ্যাঁ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর কোনো চার্জ নেই, চার্জ কি শূন্য। অর্থাৎ এই নিরপেক্ষ যৌগে উপস্থিত প্রত্যেকটি মৌলের জারণ সংখ্যার সমষ্টি শূন্য, টোটালটা শূন্য। ঠিক আছে, অর্থাৎ এখানে তুমি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত সেটা তুমি জানো না, বাট তুমি কিন্তু নির্ণয় করতে পারবা। ঠিক আছে, কিভাবে? ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা আমি জানি না, ধরি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা x, অর্থাৎ ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা ধরি x, তার মানে বাকি দুটো জারণ সংখ্যা তোমাকে জানতে হবে। যেমন পটাশিয়ামের গ্রুপ 1 এ 1 এলিমেন্টের সবার জারণ সংখ্যা +1, গ্রুপ 2 এর জারণ সংখ্যা সবার +2, গ্রুপ 3 এর ক্ষেত্রে সবার +3। এগুলো সাধারণ জারণ সংখ্যা, ভিন্ন হতে পারে সাধারণ জারণ সংখ্যা। ঠিক আছে, গ্রুপ 4 এর +4 বা -4, গ্রুপ 7 তোমার হচ্ছে 15 এর -3,
গ্রুপ 16 এর -2 আর গ্রুপ 17 এর -1। সুতরাং এগুলো সাধারণ চালক সংখ্যা। সাধারণ চালক সংখ্যা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি বা বলতে পারি। ওগুলো কিন্তু মৌলের সাধারণ চালক সংখ্যা, ভিন্ন হতে পারে, আমি আবার বলতেছি। তো ম্যাঙ্গানিজের চালক সংখ্যা মানে কি জানলেই x। তাহলে পটাশিয়াম গ্রুপ 1 সুতরাং +1 আছে কয়টা? একটা। কয়টা আছে? একটা। এইজন্য * 1 প্লাস ম্যাঙ্গানিজের চালক সংখ্যা আমরা কত ধরেছি? x আছে কয়টা? একটা * 1 প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি যে সকল মৌলগুলো ঋণাত্মক, হ্যাঁ, অধাতু, তাদের জারণ সংখ্যা মাইনাস হয়, আর যে সকল মৌলগুলো ধাতু তাদের জারণ সংখ্যা প্লাস হয়, এটা আমরা জানি। তো যেহেতু অক্সিজেন ধাতু অধাতু, সুতরাং ওর -2 * 4 = 0। অর্থাৎ নিরপেক্ষ মৌলের নিরপেক্ষ যৌগের সমস্ত মৌলের জারণ সংখ্যার সমষ্টি 0, এই = 0। এটা দিয়ে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। অতএব 1 plus x minus 4 দুগুণে 8 = 0। অতএব x +7। অর্থাৎ তোমার ম্যাঙ্গানিজের এখানে জারণ সংখ্যা +7। অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 আমরা এটা বের করে ফেলতে পারলাম। ঠিক আছে? তো সুতরাং জারণ সংখ্যার আগে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। তাছাড়া তোমাকে 0 দিয়ে দিতে পারে। ঠিক আছে? 0 দিয়ে দিতে পারে। এখন দেখো এরকম একটি যৌগ, আবার দেখো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? বের করে দেখাও দেখি আমরা। বলো দেখি কে আগে বের করতে পারে দেখি, একদম সেম ভাবে। কি অবস্থা এখানে? পটাশিয়ামের হচ্ছে +1 ইনটু 2 আছে দুইটা, প্লাস ক্রোমিয়ামের ধরে নিই x জানি না ইনটু 2 প্লাস অক্সিজেনের -2 ইনটু 7 = 0। অতএব = 2 প্লাস 2x মাইনাস 7 করে 14 = 0। অতএব 2x = 12 +6 +6, হ্যাঁ। অতএব x +6। অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +6। সুতরাং আশা করি তোমরা যে কোনো নিরপেক্ষ যৌগের যেটা জারণ সংখ্যা জানো না সেটা সহজেই x ধরে বের করে নিতে পারবা, কিন্তু বাকি জানতে পারবে, বাকিগুলো জারণ সংখ্যা জানতে হবে। ঠিক আছে? খুব সহজ, সিম্পল জিনিস। স্যার যদি নিরপেক্ষ যৌগ না থাকে, যেমন হ্যাঁ, যেমন অ্যামোনিয়া থাকলো, যৌগমূলকগুলো থাকলো, যৌগমূলক যদি থাকে তখন ইজ ইকুয়াল সেই চার সংখ্যা, যৌগমূলকের যে চার সংখ্যা থাকবে সেই ইকুয়াল সেই যৌগমূলকের চার সংখ্যা। যেমন দেখো SO4 2- এটা একটি যৌগমূলক, আমরা জানি এই যৌগমূলকের চার সংখ্যা হবে তার সমান ইকুয়াল সেই চার সংখ্যা। অর্থাৎ যৌগমূলকে উপস্থিত মৌলগুলোর জারণ সংখ্যার সমষ্টি হবে সেই ইকুয়াল সেই চার সংখ্যা, অর্থাৎ ইজ ইকুয়াল -2। অর্থাৎ এখানে সালফারের আমরা নির্ণয় করি x জানি না, প্লাস এর -2 ইনটু 4 ইকুয়াল -2, অর্থাৎ ইজ ইকুয়াল সেই চার সংখ্যা। ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তাহলে x মাইনাস 4 করে 8 8 ইজ ইকুয়াল -2, অতএব x ইকুয়াল +6। অর্থাৎ এখানে সালফারের জারণ সংখ্যা +6, এটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা বলতেছি কোন নিয়ে যৌগের, অর্থাৎ তোমার হচ্ছে যৌগমূলকের জারণ সংখ্যা হবে তোমার সেই মৌলগুলোর জারণ সংখ্যার সমষ্টি হবে তার চার সংখ্যার সমান। যেমন দেখো টেট্রাঅ্যামিন কপার 2+, তাহলে জটিল যৌগের ক্ষেত্রে আমরা বলি টেট্রাঅ্যামিন কপার 2+, এখানে কপারের জারণ সংখ্যা কত? ঠিক আছে, মনে করি x আছে কয়টা? একটা 1 প্লাস নাইট্রোজেনের -3 আছে কয়টা? ইনটু 1 প্লাস হাইড্রোজেনের +1 ইনটু আছে কয়টা? 3, হ্যাঁ, ইনটু 4। ঠিক আছে? ইনটু 4 ইকুয়াল +2। অতএব x প্লাস -3 প্লাস 3 ইনটু 4 লিখলাম, প্লাস 3 ইনটু 4 ইকুয়াল +2। অতএব x ইজ ইকুয়াল +2। কেন? -3 প্লাস 3 0, 0 ইনটু 4 0। সুতরাং কেউ এখানে ডাইরেক্ট 0 বসাইতে পারে, ডাইরেক্ট 0 বসাইলেও কোনো সমস্যা না। অর্থাৎ এইটা সেইভাবে করতে পারে x ইনটু 1 প্লাস
0 into 4 is equal plus 2 অতএব x is equal plus ডিরেক্ট 0 বসাতে পারে কেন অ্যামোনিয়া একটি নিরপেক্ষ যৌগ অ্যামোনিয়া একটি নিরপেক্ষ যৌগ অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন এখানে কোনো চার্জ নেই সুতরাং টোটাল যৌগটির জারণ সংখ্যা 0 এবং সেটা আমরা ভেঙেও লিখতে পারি নাইট্রোজেনের -3 into 1 হাইড্রোজেনের +1 into 3 তাহলে -3 plus 3 -3 plus 3 কি হবে 0 হয়ে যাবে অর্থাৎ 4 into 0 is equal 0 অর্থাৎ x is equal +2 অর্থাৎ কপারের এখানে জারণ সংখ্যা +2 K4 Fe CN6 এইটা একটা জটিল যৌগ এই জটিল যৌগের আয়রনের জারণ সংখ্যা কত জটিল যৌগ তোমাদের বইতে নাই কিন্তু অনেক সময় কলেজের পরীক্ষাতে হঠাৎ করে দিয়ে দিতে পারে সেজন্য আমরা শিখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সমস্যা হবে না তো তোমরা দেখো এখানে পটাশিয়ামের +1 into 4 প্লাস আয়রনের জানি না x into 1 প্লাস সায়ানাইড একটি যৌগমূলক এবং সায়ানাইডের চার্জ হচ্ছে -1 অর্থাৎ সায়ানাইড হচ্ছে -1 into 6 is equal 0 তাহলে অতএব 4 plus x minus 6 is equal 0 অতএব x is equal +2 অতএব এখানে আয়রনের +2 জারণ তো সুতরাং আমরা এইভাবে যে কোনো জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণু জারণ সংখ্যাটা নির্ণয় করে ফেলতে পারি তো সুতরাং এরকম জারণ সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ এখন দেখো কিছু কিছু যৌগের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হয় যেমন পারঅক্সাইড হ্যাঁ হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত এখানে আমরা জানি 2x প্লাস এটা হলো হাইড্রোজেনের +1 into 2 আর অক্সিজেনের হচ্ছে জানি না x into 2 equal 0 তাহলে অতএব 2x is equal -2 তো অতএব x is equal -1 অর্থাৎ অক্সিজেনের এখানে -1 জারণ সংখ্যা পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1 অক্সিজেনের জারণ সংখ্যা -2 সাধারণত জারণ সংখ্যা সব জায়গায় -2 কিন্তু যেখানে পারঅক্সাইড থাকবে সেখানে -1 আর যেখানে সুপার অক্সাইড থাকবে সেখানে -1/2 যেমন দেখো পটাশিয়াম সুপার অক্সাইড এখানে পটাশিয়ামের +1 into 1 এই জানি না x into 2 is equal 0 অতএব 2x is equal -1 অতএব x is equal -1/2 তার মানে এখানে অক্সিজেনের -1 অর্থাৎ অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 অর্থাৎ অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 অর্থাৎ জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে কিন্তু যোজনী কখনো ভগ্নাংশ হবে না এটাতে বিশাল পার্থক্য জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে কিন্তু যোজনী কখনো ভগ্নাংশ হবে না তারপরে জারণ সংখ্যা তোমার লেখার আগে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয় কিন্তু যোজনী লেখার আগে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করার প্রয়োজন নেই ঠিক আছে আবার স্যার এখানে -1/2 চার্জটা কোথায় গেল এই -1/2 চার্জ তৈরি হয়েছে কার অক্সিজেনের হচ্ছে এখানে -1/2 চার্জ অর্থাৎ অক্সিজেন এখানে -1/2 আকারে আছে ঠিক আছে অর্থাৎ পটাশিয়াম +1 কিন্তু অক্সিজেনের হচ্ছে -1/2 এই -1/2 চার্জ তো ইলেকট্রন আকারে হয় কিন্তু হাফ দিলে তো হাফ ইলেকট্রন তো সম্ভব না তাহলে এটা কেমনে হয় মানে দুইটা অক্সিজেন মিলে একটা মাইনাস ঠিক আছে O2 সিঙ্গেল মাইনাস দুইটা অক্সিজেন মিলে সিঙ্গেল মাইনাস একটা মাইনাস তাহলে একটা অক্সিজেনের কত -1/2 এইভাবে হয় ঠিক আছে আর দুইটা অক্সিজেন মিলে সিঙ্গেল তোমার হচ্ছে মাইনাস সিঙ্গেল মাইনাস অর্থাৎ পটাশিয়ামের যে লাস্ট ইলেকট্রনটা তৈরি হয়েছে যে লাস্ট ইলেকট্রনটা আছে সেই লাস্ট ইলেকট্রন ত্যাগ করছে অক্সিজেনের 2 সে একলা গ্রহণ দুইজন মিলে একটা ইলেকট্রন গ্রহণ করছে দুইজন মিলে একটা ইলেকট্রন গ্রহণ করে যার কারণে K2 KO2 আকারে পাশাপাশি রয়েছে K+ আর হচ্ছে O2 সিঙ্গেল মাইনাস তো সুতরাং এখানে দুটো অক্সিজেনের সিঙ্গেল মাইনাস তাহলে একটা অক্সিজেন কি -1/2 এইজন্য -1/2 আসছে ওকে বয়েজ আশা করি বুঝতে পেরেছো এখন দেখো জারণ সংখ্যা এভাবে ভগ্নাংশ হতে পারে আরেকটা যৌগের দেখো ভগ্নাংশ আছে যেমন সোডিয়াম টেট্রাথায়োনাইড Na2S4O6 এখানে সালফারের জারণ সংখ্যা কত দেখো ধনাত্মক আসবে কিন্তু তোমার পজিটিভ চার্জ মানে ভগ্নাংশ আসবে এখানে অক্সিজেনের হচ্ছে তোমার প্লাস সোডিয়ামের +1 into 2 প্লাস সালফারের X into 4 is equal into
প্লাস অক্সিজেনের -2 ইনটু 6 ইজ ইকুয়াল 0। অতএব 2 প্লাস 4x মাইনাস ছোট করে 12 ইজ ইকুয়াল 0। অতএব 4x ইজ ইকুয়াল 10। অতএব x ইজ ইকুয়াল 5/2 প্লাস 5/2 বা প্লাস 2.5। ভগ্নাংশ বা তুমি এই আকারে লিখতে পারো প্লাস 2.5 অর্থাৎ বা প্লাস 5/2 অর্থাৎ এখানে সালফারের জারণ সংখ্যা ভগ্নাংশ। স্যার স্যার মনোক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত স্যার? মনোক্সাইড কি মনোক্সাইড? তুমি কি পটাশিয়াম স্যার মনোক্সাইড? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড, হ্যাঁ কার্বন মনোক্সাইডে অক্সিজেন জারণ সংখ্যা -2 আছে। তুমি এখানে কার্বনের জারণ সংখ্যা যেহেতু তুমি হচ্ছে H2 2 প্লাস x ইজ ইকুয়াল 0 অতএব x ইজ ইকুয়াল -2 অর্থাৎ এখানে কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ সংখ্যা 4 না, কার্বনের জারণ সংখ্যা এখানে +2, সুতরাং অক্সিজেনের -2 হবে। অর্থাৎ কার্বনের জারণ সংখ্যা এখানে পরিবর্তন হয়েছে, মানে কার্বন ডাই অক্সাইডে কার্বনের জারণ সংখ্যা +4 কিন্তু কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ সংখ্যা +2 অর্থাৎ এখানে +4 এখানে +2 কার্বনের জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে এখানে, হ্যাঁ কিন্তু অক্সিজেন -2 আছে। অর্থাৎ সব জায়গায় সাধারণ কার কিন্তু স্যার এখানে বুঝবো কিভাবে যে কখন +2 আর +4 হবে? এখানে তো স্যার কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে শুধু অক্সিজেনটা বের করতে বলছে, হ্যাঁ এই এই ক্ষেত্রে তো কার্বনেরটা জানতে হবে। হ্যাঁ তোমার হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড এই সকল সাধারণ অক্সাইড গুলোতে, আমি কিন্তু আবারও বলতেছি সাধারণ অক্সাইড গুলোতে সব সময় অক্সিজেনের জারণ সংখ্যা -2। শুধুমাত্র যখন তোমার পার অক্সাইড হবে আর সুপার অক্সাইড হবে সেই ক্ষেত্রে পার অক্সাইড হলে -1 আর সুপার অক্সাইড হলে -1/2। তোমার এইটাই হলো বিষয়, তুমি এটা মনে রাখবা যে পার অক্সাইড না সুপার অক্সাইড, শুধু এইটুকু চিন্তা করবা। যদি তোমার এক যোজনী কোনো মৌলে থাকে সেটা পার অক্সাইড, যেমন K2O2 পার অক্সাইড, H2O2 +1 -1 মানে সিঙ্গেল সিঙ্গেল। তো সুতরাং এরকম যৌগ থাকলে পার অক্সাইড হয়, পার অক্সাইড। আর শুধু একমাত্র যৌগ পটাশিয়াম তৈরি করতে পারে সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, আর কেউ পারে না সুপার অক্সাইড তৈরি করতে। তো সুতরাং এই দুটো ক্ষেত্রে তোমার অক্সিজেনের এখন হলো -1 এর -1 এখানে -1/2 অর্থাৎ শুধু সুপার অক্সাইডে -1/2 আর পার অক্সাইডে -1। তাছাড়া সমস্ত ক্ষেত্রে বাকি সমস্ত ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -2। এইভাবে মনে রাখবা। স্যার হ্যাঁ বলো। স্যার K2O2 কে আমরা KO লিখতে পারি না কেন? আসলে এরা এইভাবে থাকে, হ্যাঁ এরা আসলে এইভাবে থাকে, K2O2 আকারেই থাকে। তুমি KO লিখতে পারবা না এটা ভুল কথা, লিখতে পারবা কোনো সমস্যা নাই, কিন্তু বলে দিবা যে এটা পটাশিয়াম পারঅক্সাইড, কিন্তু এটা তোমার K2O2 আকারে থাকে। মূল সংকেত আর স্থূল সংকেত এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা হলো মূল সংকেত K2O2, ওটা এরা এইভাবেই থাকে, একসাথে থাকে, ঠিক আছে? অর্থাৎ এখানে অক্সিজেন কে তোমার ডাবল বন্ড না, এই অক্সিজেন ডাবল হয়ে সিঙ্গেল মাইনাস এরো মাইনাস, এখানে একটা পটাশিয়াম প্লাস আকারে থাকে, এখানে একটা পটাশিয়াম প্লাস আকারে থাকে। অর্থাৎ পার অক্সাইডে অক্সিজেন ভেঙে যায় না, অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড থাকে, যার কারণে এই সিঙ্গেল বন্ড থাকার কারণে -1 থাকে, কিন্তু ওর প্লাস আর প্লাস 1 সিঙ্গেল প্লাস। পটাশিয়ামের থেকে +1 আছে। ওকে, জারণ সংখ্যা বিষয় সম্পর্কিত বিষয়গুলি গেল। আমাদের বইতে আরো কিছু প্র্যাকটিস দেওয়া আছে, ফসফরিক অ্যাসিড, ম্যাগনেস ডাইঅক্সাইড, পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম থায়োসালফেট, অক্সিপ্রাসাইড, এগুলো জারণ সংখ্যা নির্ণয় করবা, লাল অক্ষর যেগুলো সেগুলো জারণ সংখ্যা নির্ণয় করবা। এখন দেখো জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া, জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া। এটা আমি প্রমাণ করব কিভাবে জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া? প্রমাণ করতে গেলে আমাদের দেখতে হবে একটা উদাহরণ। হ্যাঁ, এটা সিম্পল উদাহরণ। যুগপৎ মানে কি? যুগপৎ মানে একই সাথে ঘটে, একই সাথে। জারণ ছাড়া বিজারণ সম্ভব নয়, বিজারণ ছাড়া জারণ সম্ভব নয়, অর্থাৎ দুটাই একই সাথে ঘটতে হবে, তাহলে বিক্রিয়াটা হবে, তাছাড়া হবে না।
সেটা এখানে বলতেছে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া উদাহরণ সহ প্রমাণ করে দেখাতে হবে। আগে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া কি তোমাকে জানতে হবে। বলা হচ্ছে যে বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে, হ্যাঁ, যে বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। আর যে বিক্রিয়ায় হ্যালো, হ্যাঁ বলো, যে বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। আর যে বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। তবে ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জের বৃদ্ধি ঘটে, আর ইলেকট্রন গ্রহণ করলে ধনাত্মক চার্জের হ্রাস ঘটে। অর্থাৎ যে বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে, আর যে বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। তোমরা এটা মনে রাখবা, জারণ মানে ছাড়ন, হ্যাঁ, কিসের ছাড়ন? ইলেকট্রনের ছাড়ন। জারণ মানে ছাড়ন, অর্থাৎ ত্যাগ করার বিক্রিয়াটা হচ্ছে জারণ, আর গ্রহণ করার বিক্রিয়াটা হচ্ছে তোমার বিজারণ। ঠিক আছে, যেমন আর জারণ বিজারণ, তার মানে সোডিয়াম, তোমরা জানো সোডিয়াম প্লাস হাফ ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। অর্থাৎ এই যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, এখানে তোমরা 98 এ শিখে আসছো, ক্লাস 8 এ, যেখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, আর সেই ক্লোরিন পরমাণুটা একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার যে বিক্রিয়াটা সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর ইলেকট্রন গ্রহণ করার যে বিক্রিয়াটা সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তো দুইটা মিলে তোমার সোডিয়াম প্লাস ক্লোরিন মিলে NaCl সোডিয়াম ক্লোরাইড যৌগটা তৈরি হয়েছে। এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা তৈরি হতে তোমার এখানে দেখো ইলেকট্রন ত্যাগ ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে। এখন দেখো এই বিক্রিয়াতে সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ না করে তাহলে কি ক্লোরিন গ্রহণ করতে পারবে? পারবে না। আবার যদি ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করে তাহলে সোডিয়াম কি ইলেকট্রন ত্যাগ করতে পারবে? পারবে না। তো সুতরাং ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ত্যাগ দুটাই কি একটা অপরের পরিপূরক, মানে একটা ছাড়া একটা সম্ভব না। সুতরাং জারণ ছাড়া বিজারণ সম্ভব না, বিজারণ ছাড়া জারণ সম্ভব না। সেজন্য জারণ বিজারণ যুগপৎ ভাবে ঘটে বা একই। স্যার এটা তো আয়নিক বন্ড। হ্যাঁ অবশ্যই আয়নিক বন্ধন অবশ্যই আয়নিক বন্ধনের সৃষ্ট যৌগ, কিন্তু বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া। বুঝছো, আয়নিক বন্ধনের সৃষ্ট যৌগ কিন্তু বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা 8 এর কনসেপ্ট দিয়ে আর কি বিক্রিয়া হতে পারে বলো তো? এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? 8 এর কনসেপ্ট দিয়ে বলো, এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? 8 এর কনসেপ্ট দিয়ে বলো। জারণ বিজারণ তো এখানে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, গুড, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আর একটা বিক্রিয়া বলে সংশ্লেষণ বিক্রিয়া। কেন? এই যৌগটা তৈরি হয়েছে দুইটা মৌল থেকে, অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো যৌগ একটু তৈরি হয় তাদের উভয় মৌল থেকে, অর্থাৎ মৌল থেকে যদি মৌলের সংযোজন ঘটে তাহলে সেই সংযোজন বিক্রিয়াকে আমরা সংশ্লেষণ বলে থাকি। অর্থাৎ সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। কারণ সকল সংযোজন বিক্রিয়ায় মৌল নাও থাকতে পারে, দুইটা যৌগ সংযোজিত হতে পারে, সেটা শুধু সংযোজন, সংশ্লেষণ নয়। সংশ্লেষণ কখন হবে? যখন দুইটি মৌল হবে, মৌল সংযুক্ত হয়ে একটা যৌগ তৈরি করলে সেটা আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলে থাকি। তাহলে বয়স তিনটা মৌল হলে 3 in 1, 3 in 1, তার মানে এই বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া, তো জারণ বিজারণ বিক্রিয়া কেন? কারণ এখানে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। কেউ একজন বলো দেখি এখানে সোডিয়ামের জারণ সংখ্যা কত? +1। এইখানে সোডিয়ামের জারণ সংখ্যা কত? এইখানে সোডিয়াম 0। 0, গুড গুড, সোডিয়াম 0, অর্থাৎ মুক্ত অবস্থায় সমস্ত মৌলের জারণ সংখ্যা 0। নাফি নামে একজন ছেলে রিকোয়েস্ট করে, নাফি কি তোমাদের ক্লাসে? জি স্যার। আচ্ছা, এখন দেখো সোডিয়াম হচ্ছে 0, ক্লোরিন হচ্ছে 0। কেন ক্লোরিন 0? মুক্ত অবস্থায় আছে, কোনো যৌগ অবস্থা নেই, অর্থাৎ মুক্ত অবস্থায় সমস্ত মৌলের জারণ সংখ্যা 0। সোডিয়ামের +1, ক্লোরিনের -1, অর্থাৎ সোডিয়াম 0, 0 থেকে +1, ক্লোরিনের 0, 0 থেকে -1। তো সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম একটা বিক্রিয়া, ক্লোরিনের আরেকটা বিক্রিয়া। অর্থাৎ সোডিয়াম যখন জারণ সংখ্যা বৃদ্ধি পায়, আমি আবার বলতেছি, যে বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক চার্জের বৃদ্ধি ঘটায়
তাকে সেই বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়া। যেমন দেখো সোডিয়াম 0 থেকে +1 হয়েছে, অর্থাৎ ধনাত্মক চার্জের বৃদ্ধি ঘটাইছে, আর ক্লোরিন 0 থেকে -1 হয়েছে, ধনাত্মক চার্জের হ্রাস ঘটাইছে অথবা ঋণাত্মক চার্জের বৃদ্ধি ঘটাইছে। তাহলে ক্লোরিন এটা বিজারণ বিক্রিয়া, তাহলে আমরা কি লিখতে পারি, এটা বিজারণ আর এটা হচ্ছে জারণ। অর্থাৎ জারণ ছাড়া বিজারণ সম্ভব নয়, বিজারণ ছাড়া জারণ সম্ভব নয়। সেজন্য জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া বা যুগপৎ বিক্রিয়া, বা একই সাথে ঘটে, জারণ বিজারণ একই সাথে ঘটে। এখন জারককে বিজারককে এটা একটু জানতে হবে। জারক বিজারক, যে সকল কোন বিক্রিয়ায় যে সকল রাসায়নিক বস্তু ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলে। হ্যাঁ, যে সকল অর্থাৎ কোন বিক্রিয়ায় যে সকল রাসায়নিক বস্তু ইলেকট্রন ত্যাগ করে এবং অন্য পদার্থকে বিজারিত করে তাদেরকে বিজারক বলে। বিজারক বিজারিত করে, জারক জারিত করে। এটা অনেক সময় কনফিউশন তৈরি করে, অনেকেই কনফিউজ হয়ে যায়, কিন্তু তোমরা মনে রাখবা বিজারক ইলেকট্রন ত্যাগ করে আর জারক ইলেকট্রন গ্রহণ করে। বিজারক ইলেকট্রন ত্যাগ করে, জারক ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, নরমাল ভাষায় মনে রাখবা। আবার বিজারক বিজারিত করে, নিজে জারিত হয়, আর জারক জারিত করে, নিজে বিজারিত হয়। ঠিক আছে, এরকম অনেক সময় থাকে প্রশ্ন। তো জারক কোনটি, তাহলে এখানে যে ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং এখানে ক্লোরিন জারক, আর বিজারককে ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে, সোডিয়াম বিজারক। এখানে কোনো দর্শকায়ন নেই, অর্থাৎ এখানে হচ্ছে জারক হচ্ছে ক্লোরিন, বিজারক হচ্ছে সোডিয়াম। তো সুতরাং আমরা এখানে বলতে পারি কে জারক কে বিজারক। জারক বিজারক কিন্তু উৎপাদে হবে না, উৎপাদের দিকে তাকাবে না। তোমার অনেক সময় বলতে পারে নিচের কোনটি জারক, তোমার বিক্রিয়ক যে দুইটা থাকবে সেই দুটার মধ্যে যে কোনো একটা জারক হবে, উৎপাদের কোনো মৌল বা যৌগ জারক হবে না। তো সুতরাং উৎপাদ দুটো থাকলে উৎপাদ দুটো আগেই বাদ। ঠিক আছে, তো এখন তুমি বিক্রিয়ক দুটার মধ্যে একটা জারক হবে, একটা বিজারক হবে, কেউ ইলেকট্রন ত্যাগ করবে, কেউ ইলেকট্রন গ্রহণ করবে। তো সুতরাং যে ইলেকট্রন গ্রহণ করবে সে হবে জারক, আর যে ইলেকট্রন ত্যাগ করবে সে হলো বিজারক। এভাবে তুমি খুঁজে সহজেই দেখে নিতে পারো। দেখো জারণ বিজারণ বিক্রিয়ায় সাধারণত 4 ধরনের, একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে বিযোজন, 3 হচ্ছে প্রতিস্থাপন, আর 4 হচ্ছে দহন। ঠিক আছে, অর্থাৎ আমরা একটু আগে দেখলাম যেটা সংযোজন একটা বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে সংযোজন, বিযোজন, প্রতিস্থাপন, দহন, এই 4 ধরনের বিক্রিয়া সাধারণত জারণ বিজারণ হয়ে থাকে। ঠিক আছে, যেমন প্রথম আমরা সংযোজন দেখলাম, সোডিয়াম প্লাস ক্লোরিনের একটা বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া দেখলাম। এরপরে বিযোজন বিক্রিয়া দেখব, সংযোজন আরো কয়েকটা দেখি। সংযোজন বিক্রিয়া যেমন দেখো ফেরিক ক্লোরাইড প্লাস ক্লোরিন, FeCl2 প্লাস Cl2 তৈরি হবে FeCl3। এখানে 2 দাও, এখানে 2 দাও, তাহলে হয়ে যাবে সমতা বিধান। এখানে এই ক্ষেত্রে সমতা বিধান ইজ নট ফ্যাক্টর, তবে দিলে সমস্যা নাই। তো এখানে দেখো ফেরাসের জারণ সংখ্যা কত, +2, ফেরিকের জারণ সংখ্যা কত, +3, ক্লোরিনের জারণ সংখ্যা কত, 0, ক্লোরিনের -1। তাহলে এই ক্লোরিনের -1 আর এই ফেরাসের +3, +2 থেকে +3, তাহলে +2 থেকে +3 জারণ সংখ্যা বৃদ্ধি করেছে, তার মানে ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং এটা হচ্ছে জারণ। আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং ক্লোরিন এখানে বিজারণ। ঠিক আছে, অর্থাৎ এই বিক্রিয়ায় আয়রন ইলেকট্রন ত্যাগ, আয়রন 2+ থেকে এক ইলেকট্রন ত্যাগ হয়ে আয়রন 3+ হয়েছে, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে। তো সুতরাং এখানে ইলেকট্রন ত্যাগ করেছে ফেরাস Fe2+, সুতরাং সে হচ্ছে বিজারক, আর Cl2 সে ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং সে হচ্ছে জারক। ঠিক আছে, এভাবে আমরা জারক বিজারক। তাহলে স্যার FeCl2 এর Cl টা কোথায় গেল?
FeCl2 Cl টাও FeCl3 এর মধ্যে আছে। তো সুতরাং এই Cl2 এখানে -1 আকারে আছে, তাহলে এখানে একটা দর্শক আয়নও আছে, অর্থাৎ যে আয়নের কোনো পরিবর্তন হয়নি Cl- এটা হচ্ছে দর্শক আয়ন, অর্থাৎ কিছু কার Cl- of কার of FeCl2, Cl- of FeCl2, FeCl2 এর Cl- স্যার দর্শক আয়ন তো ওই ক্লোরিনটাও হইতে পারতো। না, এই ক্লোরিনটা দর্শক আয়ন হবে না, কারণ এই ক্লোরিনের জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে, এই ক্লোরিন মুক্ত অবস্থায় আছে। তুমি কোন একটা বিক্রিয়া জারণ বিজারণ কিনা তা কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করতে পারো। তুমি কিভাবে দেখবা যে বিক্রিয়কে কোন মৌল মুক্ত অবস্থায় আছে কিনা এবং যৌগে সেখানে গিয়ে যৌগ হয়ে গেছে, অথবা এইখানে যৌগ আছে উৎপাদে গিয়ে মুক্ত হয়ে গেছে কিনা, তাহলে সেই বিক্রিয়াকে তুমি চোখ বুজে বলে দিতে পারবা জারণ বিজারণ বিক্রিয়া। তো সুতরাং এখানে তুমি এটা কি জারণ বিজারণ বিক্রিয়া সেটা তুমি প্রমাণ করবে, ক্লোরিন মুক্ত অবস্থায় আছে, এই পাশে ক্লোরিন যৌগ হয়ে গেছে, সুতরাং চোখ বুজে বলে দিতে পারবা এটা একটি জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তো সুতরাং এখানে ক্লোরিনের 0 থেকে -1 হয়েছে, এই দুটো ক্লোরিনের 0 থেকে -1 হয়েছে, সুতরাং এই ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, মানে ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং এটি জারক, এটি জারক। কিন্তু FeCl2 এর Cl হচ্ছে দর্শক আয়ন, শুধুমাত্র Cl-, অর্থাৎ দর্শক আয়ন কারা, যে সকল আয়নের জারণ সংখ্যা এবং অবস্থার কোনো পরিবর্তন ঘটে না তাদেরকে আমরা দর্শক আয়ন বলে থাকি। যে সকল আয়নের জারণ সংখ্যা স্যার অবস্থা মানে স্টেট, সে কি তরল আছে নাকি কঠিন আছে, সেই স্টেটেরও কোনো পরিবর্তন ঘটে না, তাদেরকে আমরা দর্শক আয়ন বলে থাকি। এখানে এই ক্লোরিনের -1 আছে, এখানে সেই ক্লোরিনের -1 রয়ে গেছে, অর্থাৎ 3 দুগুণে 6টা ক্লোরিন না, আর এখানেও তো 2টা আর 3 দুগুণে 4টা, এই 4টা ক্লোরিনের জারণ সংখ্যা চেঞ্জ হয়নি, এই দুইটা ক্লোরিনের জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, সুতরাং -1 হয়েছে, দুইটা ক্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে -1 হয়েছে, আর কিছু না। স্যার হ্যাঁ বলো। স্যার আমার নেটে একটু সমস্যা ছিল স্যার, একটু রিপিট করবেন স্যার? আর রিপিট বলতে তোমার এইখানে ফেরাস ক্লোরাইডে এই দুই দুগুণে 4টা ক্লোরিনের জারণ সংখ্যা কোনো পরিবর্তন হয়নি, কিন্তু দেখো এই দুটো ক্লোরিন, হ্যাঁ এই দুটো ক্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে -1 হয়েছে, অর্থাৎ এখানে যে 3 দুগুণে 6টা ক্লোরিন আছে, সেই 6টা ক্লোরিনের 2টা ক্লোরিনের জারণ সংখ্যা পরিবর্তন হয়ে 0 থেকে -1 হয়েছে, আর 4টা ক্লোরিনের কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, সেই 4টা ক্লোরিন হচ্ছে দর্শক আয়ন, আর ওই দুইটা ক্লোরিন হচ্ছে তোমার কি জারক, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করেছে, জারক ইলেকট্রন গ্রহণ করেছে। তো এইভাবে তোমার সংযোজন বিক্রিয়াকে আমরা কি করতে পারি, তোমার জারণ বিজারণ বিক্রিয়া ঘটেছে বলতে পারি। আরেকটা সংযোজন বিক্রিয়া আছে কিন্তু জারণ বিজারণ নয়, যেমন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে তোমরা জানো ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে, এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, অক্সিজেনের -2, কার্বনের +4, অক্সিজেনের -2, এর এখানে +2, কার্বনের হচ্ছে +4, অক্সিজেনের -2, অর্থাৎ এই সংযোজন বিক্রিয়ায় জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এই সংযোজন বিক্রিয়াটি জারণ বিজারণ নয়। আবার এটাকে বিয়োজন করলেও কিন্তু একই দাঁড়ায়, জারণ বিজারণ হয় না। কিছু বিয়োজন বিক্রিয়া যেমন দেখো PCl5, হ্যাঁ PCl5 একটু চাপ দিলে PCl3 Cl2 হয়ে যায়। দেখো আমি তোমাদের আগেও বলেছি যে কোনো বিক্রিয়ায় যদি দেখো এই পাশে যৌগ ওই পাশে মুক্ত হয়ে গেছে, আবার এই পাশে মুক্ত আছে এই পাশে যৌগ হয়ে গেছে, চোখ বুজে বলে দেব জারণ বিজারণ বিক্রিয়া। এখানে দেখো ক্লোরিন মুক্ত হয়ে গেছে, কেন? কারণ মুক্ত অবস্থায় সমস্ত মৌলের জারণ সংখ্যা 0, আর এখানে ক্লোরিনের -1, তার মানে যৌগের মধ্যে প্রত্যেকটা মৌলের একটা জারণ সংখ্যা থাকবে, আর মুক্ত অবস্থায় সমস্ত মৌলের জারণ সংখ্যা 0 হবে। তো সুতরাং এখানে ক্লোরিনের -1 থেকে 0 হয়েছে, আর ফসফরাসের +5 থেকে +3 হয়েছে, অর্থাৎ ফসফরাস এখানে ইলেকট্রন, এটি কিন্তু সমযোজী যৌগ, সমযোজী যৌগের ক্ষেত্রে যার তোমার তড়িৎ-ঋণাত্মকতা বেশি তার জারণ সংখ্যা মাইনাস হবে, আর যার তড়িৎ-ঋণাত্মকতা কম তার জারণ সংখ্যা প্লাস হবে। এখানে দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তার জারণ সংখ্যা -1, ফসফরাসের জারণ সংখ্যা দেখো এখানে +5। যেমন CH4 আর CO2 এই দুটোর ক্ষেত্রে কার্বনের জারণ সংখ্যার পার্থক্য আছে। এখানে দেখো হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কার্বন অপেক্ষা কি কম, সেজন্য হাইড্রোজেন +1, কিন্তু কার্বনের -4। আবার কার্বন ডাই অক্সাইডে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি, তাই এর এখানে -2 আর কার্বনের +4। তার মানে দেখো কার্বনের -4,
কার্বনের +4 হতে পারে, +4 হতে পারে, -4 হতে পারে। তো সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা তড়িৎ সমযোজী যৌগের ক্ষেত্রে যার তড়িৎ-ঋণাত্মকতা বেশি সেটি মাইনাস হবে, যার তড়িৎ-ঋণাত্মকতা কম সেটি প্লাস হবে। তো এইখানে +5 দেখো ফসফরাসের তড়িৎ-ঋণাত্মকতা কম, তাই সে +5 থেকে +3 হয়েছে, আর ক্লোরিনের -1 থেকে 0 হয়েছে। তার মানে আমরা বলতে পারি এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ, আর ক্লোরিন -1 থেকে 0 জারণ। ঠিক আছে, অর্থাৎ দুইটা ক্লোরিন মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে তোমার Cl2 হয়েছে, আর ফসফরাস +5 থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে ফসফরাস 3+ হয়েছে। অর্থাৎ এইভাবে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। এখন একই যৌগে দুইটা পরমাণু হয়েছে less than 1 মিনিট, সুতরাং ফসফরাস 5+ হচ্ছে এখানে জারক, আর ক্লোরিন মাইনাস হচ্ছে বিজারক। ক্লোরিন মাইনাস বিজারক কারণ ইলেকট্রন ত্যাগ করেছে, আর ফসফরাস প্লাস জারক 5+ জারক ইলেকট্রন গ্রহণ করেছে। তো বয়েস আজকে আমরা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরো জারণ বিজারণ বিক্রিয়া উদাহরণ সহ শিখবো ইনশাআল্লাহ, কোনো কনফিউশন থাকবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।